আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো আমের তেলের আচার। যাই হোক, পাঁচফোড়ন আর আমি একটু কাঁচা জিরা নিয়ে তেলে নিয়েছি, বা আপনারা বলতে পারেন সহজভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি, একটু তেল দিচ্ছি যেহেতু আমার অনেক টাইম লাগবে এমনি ভাজতে গেলে। আর ওই যে ভিতরের যে বিচিটা ওটা ঠিকঠাক করে গুঁড়া হবে না, এর কারণে আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের অবশ্যই বলবো, আচারের কালারটা ভালো আসার জন্য আপনারা কাঁচা মরিচটাকে বেটে দিতে পারেন। আর এটা সরিষা বাটা, আর আমি রসুন বাটা নিয়েছি, রসুন 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর এই যে দেখুন এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিনেগার আর লবণ দিয়ে মাখায় এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, যাতে ওর থেকে কষগুলা বের হয়ে যায় আর আমের ভিতরটা যেন শক্ত থাকে। আর এই যে দেখছেন আস্ত পাঁচফোড়ন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি, এইটাকে ভালো করে ভেজে নেব। কিন্তু তেল ভালো করে একটু গরম হয়ে গেলে একে একে করে আপনি সব মশলা ঢেলে দেবেন। আপনারা যদিও দেখছেন এখানে তেল এতটুকুন, কিন্তু আমি পরবর্তীতে অনেক তেল দিয়েছি, সেটা আসলে আপনাদের অফ ক্যামেরায় দিয়েছিলাম। যাই হোক, এই দেখুন এই যে আপনার আদা আদা বাটা ইউজ করতে হবে না, এখানে শুকনো মরিচ আর রসুন বাটা, আর তার সাথে দিয়েছি রসুনের একদম পুরো আস্তে আস্তে কোয়া, আর এর সাথে দিয়েছি আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর দিয়েছি সরিষা বাটা। এটা দিয়ে একটু বেশ ভালো করে জাল করে নিয়েছি। এরপর যেগুলা পাঁচফোড়ন করছিলাম আর শুকনো মরিচ, ওইটা ব্লেন্ড করে ওটাকে দিয়ে একটু জাল করে মানে কষানোর মতন হয়ে গেলে তারপর আমগুলো আস্ত ছেড়ে দেবেন। মানে এভাবেই আমগুলো আপনার সিদ্ধ হবে তেলের ভিতরে। যাই হোক, আপনারা দেখুন পুরাটাই যে আপনারা দেখতে পাবেন। আর এই আমগুলো আমি পুরো তেলের ভিতর দিয়ে দিচ্ছি, যেহেতু আমি টক আচার বানাবো একটু তেলের, সেহেতু চিনির পরিমাণ একটু কমই দিব। আর তেল এই দেখুন পরবর্তীতে আরও ঢেলে দিয়েছিলাম। আর এরপরে যখন আমার লাগবে, আমি যেহেতু বয়ামে দিব, তো এরপরে যখন তেল লাগবে তখন আমি যে আপনার গরম করে তেলটা ঠান্ডা করে ওই আচারের ভিতর ঢেলে দেবো। আপাতত এইটুকুন তেল দিয়েই করছি, আর যেহেতু এটা তেলের আচার তো তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আপনারা এটার ভিতর অ্যাড করবেন চিনি। আমি একটু মোটামুটি চিনি দিয়েছি, কারণ একদম অনেক টক ছিলাম, এই জন্য অনেক চিনি, একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। আর এর সাথে এরপরে আমি সিরকা দিয়ে দিয়েছি, বা ভিনেগার বলতে পারেন, যাতে আমটা নষ্ট না হয়। কিন্তু তারপরেও কেন বুঝলাম না, এটা নষ্ট হয়ে যায়। গতকালকেও বানিয়েছিলাম, সেটা কেমন যেন একটা লাগছে। এটা মনে হয় রোদে না দেওয়ার কারণে এরকম হয়েছে, কি আমি আসলে বলতে পারতেছি না, কিন্তু এরকম হয়েছে। এরপরে যে আমি এই মরিচটা কেমন যেন মনে হচ্ছিলো কম কম, এজন্য অনেক বেশ মরিচের গুঁড়া দিয়েছি ঝাল ঝাল করার জন্য একটু। এই দেখুন আমি মরিচের গুঁড়াও ইউজ করেছি। কিন্তু আপনাদের একটা কথা বলবো, এই রান্নার কালারটা ভালো আসার জন্য অবশ্যই আপনারা মরিচটা বেটে দেবেন, শুকনো মরিচটা। আমি এটা ব্লেন্ড করে দিয়েছি বিধায় আমার মশলাটা একটু কালো কালো লাগতেছে। আরও ওই যে মশলাটা, কিন্তু কোনো মশলা বাটার সময় পানি ইউজ করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দেখুন আমটা আমি একটু ঢেকে দিয়েছি, কারণ সিদ্ধ হবে এই তেলেই। আর হয়ে গেছে। আর যখন দেখবেন যে তেলটা আমের উপরে ভেসে তেলটা ফুটে উঠতেছে আমের উপরে, তখন যে বুঝতে পারবেন যে আম হয়ে গেছে। আমের আচারটা এখন একদম কমপ্লিট। এই দেখুন এই যে এখন আমের আচারটা ঠিকঠাক। আমি একটু চেখে দেখলাম যে অনেক বেশি টক হয়ে গেছে, তো আপনারা লবণ পরিমাণ মতন দিবেন, কিন্তু এর জন্য আমি আর একটু চিনি পরে অ্যাড করে দিয়েছিলাম। আর এই তো আমার আমের আচার প্রায় রেডি। তো আপনাদের অবশ্যই বলবো, যারা আমের কালারটা আরও সুন্দর আনতে চান তারা অবশ্যই শুকনো মরিচটা বেটে দেবেন। ব্লেন্ড করে ভেজে দিলে মশলাটা একটু কেমন কালারটা একটু পোড়া পোড়া কালার আসে। যাই হোক, এই তো আমার আচার রেডি। তো সবার কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমি এই প্রথম আমের আচার তৈরি করতেছি, এর আগে আমি এরকম কখনোই আচার তৈরি করিনি। যেহেতু আমি ইউটিউব দেখে করেছি, জানি না
সিরকার পরিমাণটা হয়তো কম বেশি হইতে পারে, এখন আচার কতটা ভালো থাকবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে রাখার পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।